আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আফ্রিকা কবিতাটি তোমাদেরকে সুন্দরভাবে কথার ছলে, গল্পের ছলে বুঝিয়ে দেব। তাই তোমরা একটু ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে আফ্রিকা কবিতাটা তোমরা সহজেই বুঝে যাবে। অনেকের কাছেই কিন্তু এই আফ্রিকা কবিতাটা অনেক কঠিন বলে মনে হয়। এই ক্লাসটি করার পর বা শোনার পর তোমরা দেখবে যে তোমাদের এই কবিতাটি একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আফ্রিকা কবিতা। লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্ন এসে থাকে যে কোথা থেকে কবিতাটি নেওয়া হয়েছে, তাহলে তোমরা বলবে রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রকূট কাব্যের 16 সংখ্যক কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। অর্থাৎ একটা কাব্যে অনেকগুলো কবিতা থাকে, তার মধ্যে 16 নম্বর যে কবিতা, সেই কবিতাটি হচ্ছে আমাদের এই আজকের যে আলোচ্য বিষয় আফ্রিকা, সেই কবিতাটি 16 নম্বর কবিতা। যাই হোক, এই কবিতাটা প্রথমে প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় 1343 বঙ্গাব্দে। পরবর্তীকালে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রকূট কাব্যগ্রন্থের অন্তর্গত হয় এবং তার 16 নম্বর কবিতা হিসেবে এটা পরিগণিত হয়। পরবর্তীকালে এই কবিতাটি বিশ্বভারতী প্রকাশনা সংস্থা কর্তৃক সঞ্চয়িতা কাব্য সংকলনের অন্তর্গত হয় আফ্রিকা নামে। তা তোমরা কবিতার উৎসটা জেনে নিলে। এবার আমরা চলে যাব যে এই কবিতাটা কেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন সেই বিষয়ে, অর্থাৎ কবিতা লেখার যে প্রেক্ষাপট বা কোন পরিপ্রেক্ষিতে, কোন পরিস্থিতিতে লেখক এই কবিতাটা লিখলেন। এই কবিতা লেখার পেছনে কিন্তু একটি নির্মম নিষ্ঠুর ইতিহাস জড়িত রয়েছে। সেটা হচ্ছে, যিনি ইতালির শাসক ছিলেন সেই বেনিটো মুসোলিনি আফ্রিকা মহাদেশের একটি দেশ আবিসিনিয়া, বর্তমান যা ইথিওপিয়া নামে পরিচিত, সেই আবিসিনিয়াতে আক্রমণ করে 1935 সালে। প্রথম যে রূপ আফ্রিকার উপর দেখিয়েছিল, হিংস্রতা দেখিয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে কবি এই কবিতাটা লিখেছেন। একজন অনুজ, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বয়সে অনেক ছোট এক কবি, তার নাম হচ্ছে অমিয় চক্রবর্তী। সেই অমিয় চক্রবর্তীর অনুরোধে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখেছিলেন 1936 সালের 31শে ডিসেম্বর। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি চিঠি লিখে জানিয়েছিলেন যে আপনি যদি এই আফ্রিকার উপর যে নির্মম নিষ্ঠুর অত্যাচার ইউরোপীয় আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ বা ফ্যাসিস্ট দল করলো, তার উপর যদি আপনি একটি কবিতা লেখেন তাহলে আমি খুবই কৃতার্থ হই বা আমরা খুবই খুশি হব। তারপরে 1937 সালের 8ই ফেব্রুয়ারি, 1 মাস 8 দিন পরেই তিনি এই কবিতাটা লেখেন। এখানে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন যে যখন ঈশ্বর বা বিধাতা বা সৃষ্টিকর্তা যখন আমাদের এই পৃথিবীটা সৃষ্টি করছিল, তখন বারবার তিনি অখুশি হচ্ছিলেন নিজের সৃষ্টির প্রতি। কারণ হচ্ছে তার সৃষ্টিটা তার মনের মতন হচ্ছিল না। আমরা যখন আমাদের কোনো কিছু একটা তৈরি করি বা কিছু কাজ করি, তখন যে কাজগুলো আমাদের মনের মতো হয় না, তখন কিন্তু আমরা সেই কাজটা ভেঙে চুরে আবার নতুনভাবে তৈরি করার চেষ্টা করি। তেমনিভাবে বিধাতা বা সৃষ্টিকর্তাও কিন্তু পৃথিবী যখন সৃষ্টি করছিল তখন বারবার কিন্তু এইরকম ধ্বংস করেছে, আবার নতুন করে সৃষ্টি করেছে। তেমনিভাবে আফ্রিকাকে যখন সৃষ্টি করে, আফ্রিকার ক্ষেত্রেও কিন্তু তার মনের মতো হয়নি, তাই বারবার তিনি মাথা নাড়ছিলেন এবং আফ্রিকাকে নতুনভাবে সৃষ্টি করার জন্য তিনি যে আফ্রিকার যে মূল ভূখণ্ড বা তখন পৃথিবী যখন প্রথম দিকে সৃষ্টি হয়, তখন সমস্ত মহাদেশগুলো একত্রিত অবস্থায় ছিল এবং সমস্ত জলভাগ একত্রিত অবস্থায় ছিল। সমস্ত মহাদেশ যেটা একত্রিত অবস্থায় ছিল তার নাম ছিল হচ্ছে প্যানজিয়া, বিজ্ঞানীরা নাম দেয়, এবং সমস্ত জলভাগ যা সেই জলভাগকে নাম দেয় হচ্ছে প্যানথালাসা। তাই এই যে প্যানজিয়া এবং প্যানথালাসা, এই প্যানজিয়া থেকে, যে প্যানজিয়াটা হচ্ছে তাহলে সমস্ত ভূখণ্ড বা মূল ভূখণ্ড, এই মূল ভূখণ্ড থেকে তখন সৃষ্টিকর্তা বা বিধাতা কি করলো, এই আফ্রিকাকে তখন পূর্ব দিক থেকে, অর্থাৎ মহাদেশের বা মূল ভূখণ্ডের যে পূর্ব দিক, সেই পূর্ব দিক থেকে ছিনিয়ে নিয়ে গেল। অর্থাৎ রুদ্র সমুদ্রের বাহু থেকে, সমুদ্র থেকে তাকে ছিনিয়ে নিয়ে আলাদা করে দিল। আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে আফ্রিকার বর্তমান অবস্থা এবং পূর্বের অবস্থাটা তোমরা, এবং প্যানজিয়া, প্যানথালাসা তোমরা একটু দেখে নিও, তাহলে তোমরা এই কবিতাটা আরো সহজভাবে সুন্দরভাবে বুঝতে পারবে। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে এই যে ছিনিয়ে নিয়ে গেল, তখন কি হলো,
এই আফ্রিকা অন্যান্য যে মহাদেশ তার থেকে আলাদা হয়ে গেল এবং আফ্রিকাকে সৃষ্টিকর্তা বিধাতা এমনভাবে সৃষ্টি করলেন যে সেটাকে চারিদিকে বন দিয়ে ঘিরে দিলেন, ঘন অরণ্য আবৃত, যার জন্য সূর্যের যে আলো সেটা পরিপূর্ণভাবে সুষ্ঠুভাবে এই আফ্রিকা মহাদেশে পৌঁছাতে পারে না। এখন যে আফ্রিকা দেখি আমরা তার থেকে কিন্তু তখন অনেক গহন অরণ্য তখন ছিল। নিজেকে একটা প্রাকৃতিক দুর্গমের মধ্যে রেখেছে, যাতে কিনা এই আফ্রিকা ভেবেছে যে এইভাবে যদি আমি থাকি তাহলে যে বহিঃশত্রু বা বিদেশি শত্রুরা তারা আমাকে চিনতে পারবে না এবং আমাকে আক্রমণ করতে পারবে না। এইভাবে আমি প্রাকৃতির যে দুর্গম বেড়া সেটা দিয়ে আমি বহিঃশত্রুর আক্রমণকে রক্ষা করতে পারবো। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে কি না, এই যে আফ্রিকার যে প্রাকৃতিক দুর্গম এটা ভেদ করে ইউরোপীয় সভ্য সমাজ এখানে প্রবেশ করে। আমরা যাকে সভ্য সমাজ বলছি, আসলে সেই সভ্য সমাজের যে কতটা নিষ্ঠুরতা, নির্মমতা, হৃদয়হীনতা, সেইগুলো কিন্তু আমরা এই কবিতার মাধ্যমে জানতে পারবো। আবিসিনিয়া আক্রমণ করে তাদেরকে কৃতদাসে পরিণত করে, তাদের মানে এখানে তাদের নখগুলোকে নেকড়ের বাঘের নখের থেকেও তীক্ষ্ণ বলা হয়েছে। অর্থাৎ তাদের যে অস্ত্রশস্ত্র এবং তাদের যে হিংস্রতা, সেই হিংস্রতাকে বোঝানোর জন্যই কবি এখানে এই লাইনগুলি ব্যবহার করেছেন। এখানে তারা এসে আফ্রিকার মানুষকে কৃতদাসে পরিণত করে। আফ্রিকার মানুষের মধ্যে যে মানবিকতা বোধ রয়েছে, তারা যে মানুষ, তাদের মধ্যে যে সভ্যতা, ভদ্রতা, নম্রতা রয়েছে, সেগুলোকে উপেক্ষা করে। অর্থাৎ তাদেরকে এই যে ভালো ভালো গুণগুলোকে তারা গুরুত্ব দিতে চায় না, উপেক্ষিত রাখে। এইভাবে যে নিষ্ঠুর নির্মম অত্যাচার ইউরোপীয় সভ্য সমাজের মানুষরা আফ্রিকার যে আদিম মানুষের উপর করেছিল, সেই দুঃখ, জ্বালা, যন্ত্রণা থেকে কবি কিন্তু এই কবিতাটা লিখেছেন অমিয় চক্রবর্তীর অনুরোধে। কবি লাস্টে বলেছেন, আফ্রিকার কাছে সমস্ত সভ্য সমাজকে ক্ষমা চাইতে, এই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এই লাইনটির মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে আফ্রিকার উপর যে অমানবিক, নিষ্ঠুর, নির্মম অত্যাচার হয়েছে, তার একমাত্র পাপের স্খলন বা পাপ দূর করার একমাত্র উপায় হচ্ছে আফ্রিকার কাছে করজোড়ে ক্ষমা চাওয়া। এবার আমি তোমাদেরকে এই কবিতাটা লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করব। তোমরা সঙ্গে থেকো বন্ধুরা, তাহলে আজকে তোমরা যদি এই ক্লাসটি করো তাহলে কিন্তু তোমাদের এই কবিতা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। একটু ভিডিও স্কিপ না করে তোমরা একদম মনটাকে স্থির করে, যখনই তোমরা একদম শান্ত পরিবেশ পাবে তখন এই কবিতাটা চালিয়ে তোমরা পাশে শুয়েও থাকতে পারো বা মন দিয়ে শুনতে পারো। তাহলে তোমাদের এই কবিতাটা কিন্তু একদম আত্মস্থ হয়ে যাবে, আর কোনো ভয় থাকবে না আফ্রিকা কবিতা। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকের যে আফ্রিকা কবিতাটা লাইন ধরে ধরে আমরা ব্যাখ্যাটা শুনে নিই। এই কবিতাটায় অনেকেরই সমস্যা রয়েছে। অনেকেই আমাকে জানিয়েছো যে দাদা বা স্যার এই কবিতাটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাই আপনি যদি এই কবিতাটা একটু ভালো করে বুঝিয়ে দেন তাহলে আমরা খুবই উপকৃত হই। যাই হোক, আজকের ক্লাসটি তোমরা একটু মন দিয়ে যদি শোনো তাহলে তোমাদের আফ্রিকা কবিতার প্রতি যে দুর্বলতা রয়েছে বা আফ্রিকা কবিতাটা তোমাদের বুঝতে যে অসুবিধা, সেই অসুবিধা কিন্তু একদমই দূর হয়ে যাবে, জলের মতন পরিষ্কার হয়ে যাবে তোমাদের এই কবিতাটি। তাই ভিডিওটি একটু স্কিপ না করে তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটু শান্ত মনে এটাকে বোঝার চেষ্টা করো। যেহেতু একটু কবিতাটা একটু জটিল প্রকৃতির, ভাষাগুলো একটু কঠিন মনে হয় তোমাদের, তাই বারবার আমি বলছি তোমরা কিন্তু এই কবিতাটা যখন শুনবে একটু শান্ত পরিবেশে গিয়ে যদি একটু এক মনে গভীর মনোসংযোগ দিয়ে এটাকে শোনো তাহলে কিন্তু তোমাদের এই কবিতাটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম সমস্যা আর থাকবে না। যাই হোক, আমি শুরু করছি এই কবিতাটা। প্রথমে বলছে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। বলছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, এখানে একদম পৃথিবীর সৃষ্টির লগ্নে বা শুরুর দিকে যখন সৃষ্টিকর্তা বা বিধাতা পৃথিবীকে সৃষ্টি করেছিলেন তখন নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন ঈশ্বর বা সৃষ্টিকর্তা, কারণ তার যে সৃষ্টি সেটা তার মনের মতো হয়নি। আমরা যখন কোনো কিছু একটা তৈরি করি তখন যখন আমাদের মনের মতো সেটা হয় না তখন আমরা সেটাকে ভেঙে আবার নতুন করে তৈরি করার চেষ্টা করি।
তেমনিভাবে ঈশ্বরের ক্ষেত্রেও এটা ব্যতিক্রম নয়। তিনিও কি করলেন না, যখন তার সৃষ্টিটা তার মনের মতো হয়নি তখন তিনি তাকে বিধ্বস্ত করে আবার নতুন করে সৃষ্টি করেন। নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, মানে তিনি নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছেন এবং মাথা নাড়ছেন অধৈর্য হয়ে গিয়ে, না কি হচ্ছে, বারবার এরকম সৃষ্টি করছি, ঠিক মনের মতো হচ্ছে না, এভাবে তিনি মাথা নাড়ছেন। তারপরে কি করলেন, তার মনের মতন করার জন্য কি করলেন না, রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে এখানে বলতে আফ্রিকাকে, অর্থাৎ তার মনের মতন সৃষ্টি করার জন্য কি করলো না, আফ্রিকাকে যে মূল ভূখণ্ড যাকে আমরা প্যানজিয়া হিসেবে চিনি এবং তার চারপাশে যে সমুদ্রটা ছিল বিশাল সমুদ্র, সেই বিশাল সমুদ্রকে বলা হতো প্যানথালাসা। যাই হোক, এই যে বিশাল সমুদ্র, এই সমুদ্রের বাহু কি করলো না, মূল ভূখণ্ড থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল পূর্ব দিকের অংশ থেকে পশ্চিম দিকে। যাই হোক, এই যে সৃষ্টিকর্তা নিজের সৃষ্টিকে আরও সুন্দর করার জন্য আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল, এখানে সেটাই বলা হচ্ছে, প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। অর্থাৎ সৃষ্টিকর্তা কী করলো, ছিনিয়ে নিয়ে গিয়ে আফ্রিকাকে বন দিয়ে ঘিরে রাখলো, বন দিয়ে পরিবেষ্টন করে রাখলো তাকে কৃপণ আলোর অন্তপুরে। অর্থাৎ এত ঘন বন যে সেখানে যে সূর্যের আলো সেটা ঠিকঠাকভাবে পৌঁছায় না, তাই এখানে কৃপণ শব্দটি ব্যবহার করা হয়েছে। কৃপণ বলতে এখানে কিন্তু কৃপটা নয়, এখানে হচ্ছে অল্প, অর্থাৎ অল্প আলো আফ্রিকা মহাদেশে প্রবেশ করে। তখন আফ্রিকা মহাদেশ কিন্তু আরও ঘন বনে আচ্ছন্ন ছিল এবং যে আধুনিক সভ্যতা শিক্ষা তার থেকেও তারা দূরে ছিল বলে একে অন্ধকারময় মহাদেশ বলা হয়। এই হচ্ছে আফ্রিকার সৃষ্টির বা জন্মের ইতিহাস বা সৃষ্টিকর্তার যে সৃষ্টি রহস্য, সেটা হচ্ছে প্রথম এই যে স্তবক সেটাই আলোচনা করা হয়েছে। আমরা এবার দ্বিতীয় স্তবকে চলে যাব, যেখানে বলা হচ্ছে যে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। সেখানে নিভৃত অবকাশ বলতে যেখানে কবি এখানে সৃষ্টিকর্তার মাধ্যমে আফ্রিকাকে অন্য একটি জায়গায় মূল ভূখণ্ড থেকে আলাদা করে দিল, সেইখানে বসে আফ্রিকা কী করছে, সংগ্রহ করছিল দুর্গমের যে রহস্য, অর্থাৎ দুর্গমটা কী, কেন, কিভাবে, এই যে রহস্য এটাকে ভেদ করার চেষ্টা করছিল। চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত বলতে জলস্থল যে অন্তরিক্ষ তার যে দুর্বোধ সংকেত, অর্থাৎ এগুলো কিভাবে তার যে সংকেতগুলো সেটা উন্মোচন করার বা এগুলো রহস্য খোলার চেষ্টা করছিল আফ্রিকা। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। মানে প্রকৃতির যে একটা অলৌকিক যে জাদু বা ইন্দ্রজাল, সেই ইন্দ্রজালটাকে ভেদ করার বা চেতনাকে আচ্ছন্ন করেছিল যেটা, সেটাকে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু বলতে এখানে দৃষ্টিতে যা সহজে প্রত্যক্ষগোচর নয়, অর্থাৎ আমাদের চোখের দ্বারা যেগুলোকে আমরা সহজেই দেখতে পাই না, যাকে আমাদের অনেক সময় ভেলকি বা জাদু বলে মনে হয়, সেই যে বিষয়টা, সেই বিষয়টাকে কি হচ্ছিল না, প্রকৃতির সেই যে দুর্গম রহস্য অনুধাবনের আপ্রাণ একটা চেষ্টা কিন্তু চালিয়ে গেছে আফ্রিকা। আর বিদ্রূপ করছিলে ভীষণকে, বিদ্রূপ বলতে এখানে কটাক্ষ করছিল, ভীষণকে বলতে একটা ভয়ঙ্কর বিষয়কে। অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে আফ্রিকা কি করলো না, একটা প্রকৃতির বেড়াজাল দিয়ে নিজেকে আবদ্ধ রাখলো যাতে কি না বহিঃশত্রু তাকে আক্রমণ করতে না পারে। এবং সে যখন সৃষ্টি পর্ব শেষ হয়েছে তখন সে নিভৃত একাকী সেই যে প্রকৃতির যে দুর্বোধ্য সংকেতগুলো সেগুলো বোঝার চেষ্টা করছে এবং সে কি করছে না ভয়ঙ্করকে জয় করার চেষ্টা করছে এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য নিজেকে প্রকৃতি দিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশে আচ্ছন্ন করে রেখেছে যাতে বহিঃশত্রু আক্রমণ করতে না পারে। এরপরের
বলা হচ্ছে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, শঙ্কা বলতে ভয়কে হার মানাতে চাচ্ছিলে, অর্থাৎ আফ্রিকা ভয়কে হার মানাতে চাইছিল কি না নিজেকে প্রাকৃতিক যে দুর্গম পরিবেশ সেটা দিয়ে আচ্ছন্ন করে রেখে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নাদে রণবাদ্যের বাজনায় দামামার যে প্রচণ্ড ধ্বনি সেটাকে ভেদ করার চেষ্টা করলো। পরের প্যারায় আমরা চলে যাব। হায় ছায়াবৃথা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। এখানে হায় ছায়াবৃথা বলতে আফ্রিকা মহাদেশকে বোঝানো হয়েছে। কেন ছায়াবৃতা বলা হয়েছে? কারণ আফ্রিকা মহাদেশে যে দুর্গম ঘন অরণ্য দ্বারা ঘেরা, তার জন্য সহজে সূর্যের আলো পৌঁছাতে পারে না, এবং সেই সঙ্গে তাদের মধ্যে শিক্ষার আলোটা তেমনভাবে পৌঁছায়নি, তার জন্য তাকে ছায়াবৃতা বলা হয়েছে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ। কালো ঘোমটা বলতে এখানে অপরিচিতের আড়ালে অন্ধকারে, অর্থাৎ আফ্রিকা মহাদেশটা যেহেতু অনেক দিন ধরে মূল যে ভূখণ্ড বা অন্যান্য সভ্য মানুষদের থেকে বা সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন ছিল, এখানে সেই কথাটাই বলা হয়েছে কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ। অর্থাৎ আফ্রিকার মধ্যেও যে মানবিকতা রয়েছে সেই মানবিকতাটা কিন্তু সকলে অপরিচিত ছিল। আর উপেক্ষার আবিল দৃষ্টিতে, অর্থাৎ উপেক্ষা করেছিল ইউরোপীয় আধুনিক শিক্ষা শিক্ষিত মানুষরা এই আফ্রিকার মধ্যেও যে মানবিকতা বোধ রয়েছে, হৃদয়বত্তা রয়েছে, সেইগুলোকে উপেক্ষা করে ছিল। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে বলতে এলো ওরা বলতে কারা? এরা হচ্ছে ইউরোপীয় শিক্ষায় আধুনিক শিক্ষায় শিক্ষিত ইউরোপীয় মানুষরা কী করলো না লোহার হাতকড়ি নিয়ে এলো। কোথায় এলো না আফ্রিকা মহাদেশে। কেন এলো না আফ্রিকার মানুষদেরকে কৃতদাসে পরিণত করে নিয়ে যাওয়ার জন্য, বা আফ্রিকা মহাদেশে যে সম্পদ রয়েছে সেই সম্পদকে ভোগ করার জন্য বা নিয়ে যাওয়ার জন্য। কিভাবে এলো? নখ তাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, মানে তাদের যে ভয়ঙ্করতা বা তাদের যে নিষ্ঠুরতা বা হিংস্রতা সেইটাকে বোঝানোর জন্য কিন্তু কবি এই লাইনটি ব্যবহার করেছে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, অর্থাৎ তাদের যে নখ বা তাদের যে হিংস্রতা, তাদের যে অস্ত্র সেটা কি না নেকড়ে বাঘের যে নখ তার থেকেও কিন্তু তীক্ষ্ণ। এলো মানুষ ধরার দল বলতে এই আধুনিক শিক্ষায় শিক্ষিত ইউরোপীয় মানুষদের বলা হয়েছে। মানুষ ধরার দল বলতে এই আফ্রিকার মানুষদেরকে কৃতদাসে পরিণত করে নিয়ে যাবে, সেই কথাটাই এখানে বলা হয়েছে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। গর্বে যারা অন্ধ, অর্থাৎ আধুনিক শিক্ষায় শিক্ষিত ইউরোপীয় মানুষরা এতটাই নিজের গর্বে গর্বিত বা অহংকারিত যে তারা অন্ধ হয়ে গেছে। কীরকম অন্ধ তারা? তাদের গর্বে না সূর্যহারা অরণ্যের চেয়ে, মানে তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। তোমার বলতে এখানে আফ্রিকার যে সূর্যহারা, অর্থাৎ সূর্য সহজে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, এতটাই গভীর অরণ্য, সেই যে সূর্যের আলো পৌঁছাতে পারে না, তার জন্য যে আফ্রিকা যে অন্ধকারময়, সেই অন্ধকারের থেকেও আধুনিক শিক্ষায় শিক্ষিত ইউরোপীয় মানুষরা তাদের গর্বে এতটাই গর্বিত যে তারা অন্ধ হয়ে গেছে সেই গর্বে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অনুসতা, অর্থাৎ সভ্যের যে বর্বর একটা লোভ, সভ্য মানুষরা তাদের মধ্যে যে লুকিয়ে রয়েছিল হীনতা, সেগুলো তারা কী করলো না উন্মোচন করলো, অর্থাৎ দেখিয়ে দিল তাদের আসল রূপটা। বাইরে তাদের দেখতে অনেক সভ্য, ঠিক আছে, কিন্তু তাদের ভেতরে হচ্ছে অসভ্যতায় ভরা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। বলছে নগ্ন করলো আপন নির্লজ্জ অমনসতা, এটা তো বুঝলে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, এখানে তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। এখানে এই লাইন দুটির মধ্যে বোঝানো হয়েছে তোমার ভাষাহীন ক্রন্দনে। তোমার বলতে আফ্রিকার, ভাষাহীন ক্রন্দন বলতে নির্বাক কান্না, অর্থাৎ চুপিসারে যে কান্না, তাদের কান্নার কোনো শব্দ বা যে কান্নার কোনো শব্দ হয় না, নির্বাক
কান্না, সেই কান্নার কথা এখানে বলা হয়েছে। বাষ্পাকুল অরণ্যপথে, অর্থাৎ অশ্রুপূর্ণ হলো অরণ্যপথ, অশ্রুপূর্ণ হয়ে গেল। পঙ্কিল হলো ধূলি, অর্থাৎ ধুলো পঙ্কিল হলো অর্থাৎ কাদাময় হয়ে গেল এই অশ্রুর জলে। তোমার রক্তে অশ্রুতে মিশে, অর্থাৎ রক্ত অশ্রু এগুলোতে মিশে কী হলো, ধুলো কাদায় পরিণত হলো। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বলতে বোঝানো হয়েছে কাটা মারা জুতোর তলায়, অর্থাৎ কাঁটাযুক্ত যে জুতোর সোল বা তলদেশ, সেই তলদেশে যে কাটা কাটা দেওয়া থাকে বুটের মতন, যে বা যারা খেলাধুলা করে ফুটবল, তাদের পায়ের যে মানে বুটের নিচে যে কাটা কাটা মতন থাকে, সেগুলোর কথা এখানে বলা হয়েছে। সে কাটা মারা জুতোর তলায় পদদলিত হয়েছে কি আফ্রিকার মানবতা, তার সভ্যতা। আর দস্যুর পদচিহ্নে কী হয়েছে, কলঙ্কিত হয়েছে আফ্রিকার সভ্যতার ইতিহাস। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, কাদার ভেলা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এখানে কলঙ্কিত হয়েছে আফ্রিকা সভ্যতার ইতিহাস, এই কথাটাই বোঝানো হয়েছে। যাই হোক, আমরা পরের অংশে চলে যাব। পরের 3 নম্বর বা 4 নম্বর যে প্যারা, সেখানে সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই, সেই মুহূর্তে বলতে, আর সমুদ্র পাড়ে বলতে সমুদ্রর যে ওই পারে, অর্থাৎ আফ্রিকাকে সমুদ্র কী করেছে না, মূল ভূখণ্ড থেকে আলাদা করে দিয়েছে। তার জন্য সমুদ্রের যে ওই পার, অর্থাৎ এখানে ভূমধ্যসাগর পার করে যে ইউরোপীয় মানুষ বা সভ্যতা, সেখানকার কথা বলা হয়েছে। সেখানে কি হচ্ছে না, পাড়ায় পাড়ায় মন্দিরে পুজোর ঘণ্টা বাজছে। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে তারা পুজো দিচ্ছে, মন্দিরে ঘণ্টা বাজছে। আর শিশুরা খেলছিল মায়ের কোলে, অর্থাৎ শিশুদের কোনো দুশ্চিন্তা নেই, টেনশন নেই, তারা মায়ের কোলে আনন্দে খেলাধুলা করছে। এটা বলা হচ্ছে ইউরোপীয় মানুষদের কথা, অর্থাৎ ইউরোপীয় মানুষরা নিশ্চিন্তে রয়েছে, তাদের শিশুরা মায়ের কোলে নিশ্চিন্তে খেলাধুলা করছে, ঘুমোচ্ছে, আর তারা সকাল সন্ধ্যায় দেবতার নামে পুজো দিচ্ছে, ঘণ্টা বাজাচ্ছে। কিন্তু আর এই দিকে কী চলছে না, আফ্রিকার উপর তারাই, সেই সমস্ত মানুষরাই কী করছে, নিষ্ঠুর নির্মম অত্যাচার করছে, নিপীড়ন করছে, শোষণ করছে, বঞ্চনা করছে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কবির সঙ্গীতে, অর্থাৎ ওই ইউরোপীয় যে কবি রয়েছে ইউরোপীয় দেশে, সেই সমস্ত কবিদের সঙ্গীতে কী করেছে, বেজে উঠছে সুন্দরের আরাধনা, অর্থাৎ তারা সুন্দরকে আরাধনা করছে, তারা সুন্দর সুন্দর কবিতা রচনা করছে। এবার আমরা এই কবিতার লাস্ট প্যারায় চলে যাব। এই প্যারায় কি বলছে তোমরা একটু মন দিয়ে বুঝে নাও। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। আজ যখন পশ্চিম দিগন্তে বলতে পশ্চিম দিকে বা পাশ্চাত্য দেশে, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস বলতে সন্ধ্যায় ঝঞ্ঝা বাতাস, অর্থাৎ ঝড় বাতাস ইত্যাদির দ্বারা যখন রুদ্ধশ্বাস, ঝোড়ো হাওয়ায় যখন বন্ধ হয় শ্বাস, সেই অবস্থাকে বোঝানো হয়েছে। সন্ধ্যায় ঝোড়ো হাওয়ায় বন্ধ হওয়া শ্বাসকে এখানে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস বলা হয়েছে। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, যখন গোপন গর্ত বা গুহা থেকে মানুষের যে কুপ্রবৃত্তি, ইচ্ছা, যে হিংস্রতা, লোভ, লালসা, এগুলো বেরিয়ে আসলো, অর্থাৎ পশুদের মধ্যে যে লোভ, লালসা যেগুলো থাকে, কুপ্রবৃত্তিগুলো, সেগুলো সেই গুপ্ত গহ্বর থেকে মানুষরূপী যে পশু, তাদের মধ্যে থেকে এগুলো বেরিয়ে এলো। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। একটা অশুভ ধ্বনি, খারাপ মানসিকতা দিয়ে কি করলো, দিনের যে শেষ, সেই মুহূর্তটা এটা শেষ করলো। এইবার কবি এখানে এক যুগান্তের কবিকে আহ্বান করছে। যুগান্তের কবি বলতে শেষে যে এই সমস্ত কিছুকে পাল্টে দেবে, অর্থাৎ ক্ষমা করো, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। অর্থাৎ কবি এখানে যুগান্তের কবিকে আহ্বান জানাচ্ছেন। সেই যুগান্তের কবি দাঁড়াবেন এই মানহারা আফ্রিকার নির্যাতিত মানুষদের পাশে। তারা প্রচার করবে কি না, মানবতার যে মহামন্ত্র, সেই মহামন্ত্রটা কি না, ক্ষমা করো। ক্ষমা ও অহিংসার দ্বারা আফ্রিকা জয় করে নেবে কি বিশ্ববাসীর মন। আর সভ্যতার যে অভিমান, সেই সভ্যতা অভিমানে ঔপনিবেশিক শক্তি
তাদের যে হিংস্র প্রলাপ সেটা বন্ধ হবে। তারা লজ্জিত ও নতমস্তক হবে এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে তারাও তাদের পাপের প্রায়শ্চিত্ত করবে। এটাই কবি লাস্ট প্যারায় বলতে চেয়েছেন। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, অর্থাৎ সকলে আফ্রিকার কাছে ক্ষমা চাও, এটাই হবে তোমাদের পাপের প্রায়শ্চিত্ত বা সভ্যতার শেষ পুণ্যবাণী। যদি কিছুটা পুণ্য সঞ্চয় করতে চাও বা পাপ দূর করতে চাও, তাহলে আফ্রিকার কাছে নতমস্তকে সকল ইউরোপীয় মানুষদের কবি ক্ষমা চাইতে বলছেন। যাই হোক, এই ছিল বন্ধুরা আফ্রিকা কবিতাটা। আশা করি তোমাদের সকলের এই কবিতাটা ক্লিয়ার হয়ে গেল। তোমরা এটাকে বারবার শোনো, তাহলে কিন্তু তোমাদের এই কবিতাটা একদম পরিষ্কার বা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো।